সুপ্রিয় শিক্ষার্থী, করোনার এই বিপর্যস্ত সময়ে এই দুর্দিনে আমাদের বসে থাকা চলবে না। আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এবং মানুষের নির্দেশনা মোতাবেক আমরা যারা শিক্ষকতায় নিরত আছি, আমরা তোমাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করছি নানানভাবে, নানান উপায়ে। সে কারণে আজকে আমার বাসার মধ্যে আমি এই আয়োজনটি করেছি। তোমরা যারা এবারে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র আছে, সেটা তোমাদের নাম্বার উঠানোর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বাংলা ব্যাকরণের মধ্যে 30 নম্বরের ব্যাকরণ আছে আর 70 নম্বরের বিরোচন। 30 নম্বরের ব্যাকরণের মধ্যে একটু সুন্দরভাবে, একটু সচেতনভাবে যদি তোমরা ব্যাকরণের পাঠটা নাও, ব্যাকরণের একটু যত্ন করো, একটু অনুশীলন করো, তাহলে পুরো নাম্বারটাই 30 নম্বরের মধ্যে 30 নম্বর পাওয়া সম্ভব, এবং সেক্ষেত্রে প্লাস প্রাপ্তির সম্ভাবনাটাও অনেক বেশি বেড়ে যায়। আজকে আমরা ব্যাকরণের একটা পাঠ নিয়ে আসছি, যেটা পরীক্ষার মধ্যে আসে নিয়মিতভাবেই। সেটা হচ্ছে যে প্রত্যয়। প্রত্যয়, এই ধারণাটা পরীক্ষা ছাড়াও এমনি আমাদের ভাষা শেখার জন্য এই প্রত্যয়ের কোনো বিকল্প নেই। কারণ আমরা জানি বাংলা ভাষার মধ্যে শব্দ গঠন একটা গুরুত্বপূর্ণ বিষয়। শব্দ গঠন এর মধ্যে এই শব্দ গঠনের কিছু উপায় আছে। নানান উপায়ের মধ্যে একটা উপায় হচ্ছে প্রত্যয়। প্রত্যয়ের সাহায্যে নতুন শব্দ তৈরি হয়, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, এবং শব্দ ভান্ডারও এতে সমৃদ্ধ হয়। আমরা আমাদের বোর্ডের মধ্যে ইতিমধ্যে এই শিরোনামটা ঘোষণা করেছি, কিন্তু প্রত্যয়টা বুঝতে হলে এর আগে মৌলিক জিনিস হিসেবে আরেকটা জিনিসের ধারণা থাকা খুব বেশি প্রয়োজন। সে বিষয়টা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি মানে এটা হচ্ছে ব্যাকরণের প্রকৃতি, এটা বিজ্ঞানের প্রকৃতি নয়। বিজ্ঞানের প্রকৃতির মধ্যে আকাশ, বাতাস, নদী, সমুদ্র, মানুষ, পশু, পাখি সবকিছু মিলাই হচ্ছে বিজ্ঞানের প্রকৃতি। আর ব্যাকরণের প্রকৃতি হচ্ছে একটা শব্দের বা কোনো শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অর্থবোধক অংশ। আমি আবারও বলছি, কোন শব্দের, সে শব্দটি হোক নামবাচক শব্দ, হোক ক্রিয়াবাচক শব্দ, যেই ধরনের শব্দ হোক না কেন, যে কোনো শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অর্থবোধক এককের নাম হচ্ছে প্রকৃতি। আর এই ছোট্ট সংজ্ঞার মধ্যে এটা আরো অনেক বড় করে ব্যাকরণের মধ্যে লেখা আছে। আমি তোমাদের জন্য খুব সংক্ষিপ্ত করলাম, ছোট করেই তৈরি করলাম এই সংজ্ঞাটা। সবেমাত্র কয়েকটা শব্দ দিয়ে এই সংজ্ঞাটা আমি তৈরি করেছি। এর মধ্যে 3টা আবশ্যক অংশ আছে। একটা হচ্ছে প্রকৃতি হবে অবিভাজ্য, প্রকৃতি হবে ক্ষুদ্রতম, ব্যাকরণের প্রকৃতি হবে অর্থবোধক, অর্থাৎ সেটা সবচেয়ে ছোট, আর ভাগ করা যাবে না, আর ছোট করা যাবে না। ছোট কেউ যদি গায়ের জোরে করে, তাহলে সেক্ষেত্রে এই অংশের কোনো অর্থ পাওয়া যাবে না। আর এটা অর্থ থাকতে হবে, অর্থ না থাকলে সেটা প্রকৃতি হবে না। যেমন আমরা একেবারেই একটা শব্দ লিখি, ডুবন্ত। ডুবন্ত শব্দটা আমরা লিখলাম। ডুবন্ত শব্দের মধ্যে ছোট অংশ হচ্ছে, যে পর্যন্ত অংশ পাওয়া যায় সেই অংশটা হচ্ছে ডুব। ডুবটা নিয়ে ফেললে এর সাথে আমরা যুক্ত হয়ে আছে একটা অন্ত প্রত্যয়। তাই এখানে যেটা বামের অংশ, এই বামের অংশ হচ্ছে ডুব। এই ডুবটাই হচ্ছে এই ডুবন্ত শব্দের সবচেয়ে ছোট অংশ, যেটা আর ছোট করা যাবে না। ডুব মানে ডুবা। তাহলে জলের মধ্যে ডুবাকে আমরা সাধারণত ডুব বলি। তাহলে এই ডুবন্ত শব্দের ছোট অংশ হচ্ছে ডুব, এই ডুবের অর্থ আছে। অথবা আমরা যদি আরেকটা শব্দ লিখি, আমরা শব্দ লিখলাম দয়ালু। দয়ালু শব্দের মূল অংশ হচ্ছে দয়া। হ্যাঁ, দয়ার সাথে আলু বা লু, এই প্রত্যয়টা যুক্ত হয়ে দয়ালু শব্দটা তৈরি হয়েছে। তাহলে এই দয়ার অংশ আছে, এই অর্থ আছে। দয়া একটা প্রকৃতি, দয়াকে আর ছোট করা যাবে না, আর ছোট করলে সেটা অর্থ থাকবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রকৃতি হচ্ছে
একটা শব্দের সবচেয়ে ছোট অংশ যেটাকে আর বিভাজন করা যাবে না বা আর ভাগ করা যাবে না, আর ছোট করা যাবে না, আর যেটার অর্থ আছে, এই তিনটা গুণ যদি কোনো সবচেয়ে ছোট অংশের ভিতরে পাওয়া যায় সেটাকে আমরা প্রকৃতি বলে থাকি। প্রকৃতিকে ব্যাকরণবিদেরা দুই ভাগে ভাগ করেছেন, এটা হচ্ছে নাম প্রকৃতি, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। একটা নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আমরা দেখব এখন নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি এগুলো কাকে বলে, এবং সেটার পরিচয় জানলে আমরা অনেকটা আমাদের পাঠ সহজ হয়ে যাবে আশা করি। তো নাম প্রকৃতি কি? নাম প্রকৃতি মানে এটাকে যেই শব্দটা আমরা আবারও লিখি, শব্দটাও বলি, যে শব্দটা ভাঙলে ভগ্নাংশের অর্থাৎ ছোট অংশটি অর্থাৎ প্রকৃতিটি বিশেষ্য হবে অথবা বিশেষণ হবে অথবা সর্বনাম হবে। অন্যভাবে বললে যার মূল অংশটা প্রাতিপদিক হয়, প্রাতিপদিক, তাকে বলা হয় নাম প্রকৃতি। যেমন আমরা গরিষ্ঠ শব্দ আমাদের খুব একটা পরিচিত শব্দ, আমরা সংখ্যা গরিষ্ঠ বলি, সংখ্যা লঘিষ্ঠ বলি। এই গরিষ্ঠ শব্দের মূল অংশ হচ্ছে গুরু। গরিষ্ঠ শব্দের মূল অংশ হচ্ছে গুরু। গুরুর সাথে ইষ্ঠ এই প্রত্যয়টি যুক্ত হয়েছে, এই যুক্ত হয়ে গরিষ্ঠ শব্দটা তৈরি হয়েছে। এটা একটা নতুন অর্থবোধক শব্দ, এবং এই শব্দটা তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রত্যয় সাহায্যে তৈরি হয়েছে। তার মানে আমরা আগেই বলেছি প্রত্যয় নতুন শব্দ তৈরি করে, এবং বাংলার যে অভিধান আছে, বাংলার যে শব্দ ভান্ডার আছে, সেটাকে নানানভাবে সমৃদ্ধ করছে। এবং এই বিষয়গুলি কিন্তু চলমান, এই শব্দ গঠনের এই বিষয়টা কোনো সময় ব্যাকরণ এটা তার দ্বারটা বন্ধ করে রাখেনি, এটা চিরকালের জন্য উন্মোচন করা আছে। এইভাবে এই উপায়গুলোর সাহায্যে নতুন নতুন শব্দ তৈরি হয়। তাহলে এখানে আমরা দেখলাম যে গুরু, ইষ্ট, গরিষ্ঠ, তাহলে সংখ্যা গুরু, এই গুরু শব্দটা একটা বিশেষ্য। হ্যাঁ, আমরা ভাগ করে পেলাম যে গুরু। এখানের মধ্যে আমরা বোর্ডের মধ্যে দুটা শব্দগুচ্ছ লিখেছি, একটা হচ্ছে ক গুচ্ছ, একটা খ গুচ্ছ। ক গুচ্ছের মধ্যে আমরা দেখবো এখানের মধ্যে একটা শব্দ আছে জটিল। এই জটিল শব্দকে আমরা যদি ছোট করি, আমরা যদি অর্থাৎ আমরা প্রকৃতি বের করি, এই প্রকৃতিটা হচ্ছে জট। জট এর সাথে যুক্ত হয়েছে ইল। তারপর আমরা লিখেছি মনু। মনু শব্দের মধ্যে আমরা দেখেছি যে আমরা লিখেছি মানব। মানব শব্দের মূল অংশটা হচ্ছে, ছোট অংশটা হচ্ছে, প্রকৃতির অংশটা হচ্ছে মনু। মনুর সাথে সংস্কৃত স্ন বা অপ্রত্যয় যুক্ত হয়ে মানব শব্দটা তৈরি হয়েছে। মনু শব্দটা নাউন, আর এখানে জট শব্দটা নাউন। মহিমা শব্দ আমরা এখানে লিখেছি মহিমা, এটাকে ছোট করলে হয় মহৎ যুগ ইমন অথবা ইমা। তাহলে এই মহিমার মূল অংশ হচ্ছে মহৎ। মহৎ শব্দটা বিশেষণ। তারপর আমরা দেখেছি এখানে সরলতা, সরল যোগ তা, এই সরল শব্দটা হচ্ছে বিশেষণ। আমরা দেখেছি এখানে সরল শব্দটা বিশেষণ, তাহলে এই বিশেষণের সাথে তা যুক্ত হয়ে এটা নাউন শব্দ গঠিত হয়েছে। তারপর আমরা লিখেছি আমিত্ব। আমিত্ব, আমিত্ব মানে আমার মধ্যে যে আমার বিষয়ে, আমার ভাব, আমাকে নিয়ে যে বিষয় আসে সেটাই হচ্ছে আমিত্ব। আমার আমিত্ব, ওইটাকে অনেকে ইগু বলে, আমরা বলি আমাদের ইগু। এই আমিত্ব শব্দের মূল অর্থ হচ্ছে আমি। আমি যুক্ত প্রত্যয় যুক্ত হয়েছে, আমি শব্দটা সর্বনাম। আর তারপর আছে দরিদ্রতা, একেবারেই পরিচিত শব্দ, কমন শব্দ। এই দরিদ্রতা শব্দের মধ্যে দরিদ্র যোগ তা, দরিদ্রটা হচ্ছে এখানে প্রকৃতি, সবচেয়ে এই শব্দের ছোট অংশ, এটা আর ছোট করা যাবে না। ছোট করলে দরিদ্র বলতে যেটা বোঝায় পুয়ার বা গরিব, অথবা মানে নিম্ন আয়ের মানুষ, যে একটা ধারণা আছে আমাদের, সেই ধারণাটা থাকবে না। তাহলে এই দরিদ্র হচ্ছে এই দরিদ্রতা শব্দের সবচেয়ে ছোট অংশ। এই দরিদ্র শব্দটা বিশেষণ। তারপরে সর্বশেষ আমরা লিখেছি দৈনিক। দৈনিক শব্দের মূল অংশ হচ্ছে দিন। আমরা জানি এটা দিন থেকেই দৈনিক, দিন যুগ ইক অথবা স্নিক প্রত্যয় যুক্ত হয়ে দৈনিক শব্দটা তৈরি হয়েছে। দিন শব্দটা এটা একটা নাউন শব্দ। তার মানে এখানে যে আমরা শব্দগুচ্ছ লিখেছি, ক গুচ্ছ নামে আমরা আখ্যায়িত করেছি সেটাকে, এখানে আমরা তিন প্রকারের শব্দ পেয়েছি, বিশেষ্য পেয়েছি, বিশেষণ পেয়েছি, সর্বনাম পেয়েছি। তার মানে কোন শব্দ ছোট করার পরে বামের অংশটা অর্থাৎ প্রকৃতির অংশটা বা প্রকৃতিটা যদি এইরকম হয় যে হয়তো বিশেষ্য হয়েছে অথবা বিশেষণ হয়েছে অথবা সর্বনাম হয়েছে, তাহলে আমরা নিশ্চিতভাবে আমরা সেটাকে বলবো নাম প্রকৃতি।
নিশ্চিতভাবে আমরা বলবো সেটা নাম প্রকৃতি। আর ডানে আমাদের ক্রিয়া প্রকৃতি আমরা লিখেছি, ক্রিয়া প্রকৃতির নিচে আমরা একটা খ শব্দগুচ্ছ লিখেছি। এখানের মধ্যে চলা, ডুবন্ত, মাতা, কান্না, দোলনা, চলক, এই 6টি শব্দ আমরা লিখেছি। আমরা একটু বিশ্লেষণ করে দেখি এখন শব্দগুলো। আমরা দেখি চলা শব্দকে আমরা যদি ভাঙি তাহলে আমরা দেখতে পাবো এখানের মধ্যে মূল অংশটা হচ্ছে চল, চল যোগ আ সমান চলা, চল যোগ আ সমান চলা। কবি নজরুলের একটা বিখ্যাত গানের মধ্যে আছে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, চল চল শব্দের এখানে অনেকবার প্রয়োগ আছে। এটা আসলে এই চলটা হচ্ছে এই চলা শব্দের ক্রিয়ামূল অথবা ক্রিয়া প্রকৃতি অথবা ধাতু এটাকে বলা যেতে পারে। তাহলে এই চলার মূল অংশ হচ্ছে চল, এটাকে ছোট করা যাবে না। ছোট করলে চল বলতে যা বোঝায় টু ওয়াক, এটা আর বুঝাবে না, তখন সেটা অর্থহীন শব্দ হয়ে যাবে, এবং অর্থহীন শব্দ হলে, অর্থহীন অংশ হলে সেটাকে আমরা প্রকৃতি বলতে পারবো না। তার মানে এই ক্রিয়াবাচক শব্দ, এই ক্রিয়াবাচক শব্দের মূল অংশ আমরা পেয়েছি ধাতু মূল অথবা ক্রিয়া প্রকৃতি। তাহলে এটার মূল অংশ হচ্ছে চল। এরপরে আমরা লিখেছি ডুবন্ত। ডুবন্ত শব্দটির মূল অংশ হচ্ছে ডুব, এর সাথে অন্তঃপ্রত্যয় যুক্ত হয়েছে। প্রত্যয়টা আমরা পরে বলছি যা সংজ্ঞায়িত করছে, আবার আমরা ডুবটা চিনি। তাহলে এটার মূল অংশ হচ্ছে ডুব, এই ডুবের অর্থ আছে। তারপর মাথা, মাথা মানি হচ্ছে আমরা এই মাথা মানি আমরা মায় বলি, হ্যাঁ, আমরা মাদার বলি, মা বলি ইত্যাদি, জননী বলি, নানান প্রকারের শব্দ আছে। এই শব্দটা কিন্তু এই শব্দটা যদিও তৈরি হয়েছে নাউন, কিন্তু শব্দটার মূলটা হচ্ছে ক্রিয়া। এখানে মা যোগ ত্রিচ বা তা, ত্রিচ বা তা, তাইলে মা যোগ তা, এ মায়ের অর্থ আছে, মা অর্থ হচ্ছে টু বি, হ। যেহেতু তিনি সন্তানের জননী হন, হ্যাঁ, সন্তান জন্ম দেন, সে কারণে সে অর্থে এই হওয়া থেকেই সন্তানের জননী হওয়া, এই অর্থ থেকেই এই শব্দটা আমরা মায়ের বিকল্প শব্দ, আমরা মায়ের সমর্থক শব্দ তৈরি করেছে ব্যাকরণ অথবা ভাষা তৈরি করেছে, সেটা হচ্ছে মাতা। তারপর আমরা দেখেছি আরেকটা শব্দ আছে কাঁদ, হ্যাঁ, যোগ না, এটা দিয়ে তৈরি হচ্ছে কান্না। কান্নার মধ্যে কাঁদ মূল অংশ, অর্থবোধক অংশ, এটারও অর্থ আছে, হ্যাঁ, অর্থাৎ এটা ক্রিয়া প্রকৃতি। তারপর হচ্ছে দোলনা, এটা দুল, দর শুকালো দুল যোগ না দোলন, হ্যাঁ, দোলনা বা দোলনা যেভাবে বলি আমরা, দোলনা খুব বেশি প্রচলিত। তাহলে এটার মূল অংশ হচ্ছে দুল। তারপর হচ্ছে চলক, চল যোগ অক। তার মানে এই খ গুচ্ছের মধ্যে আমরা যে যে 6টা শব্দ দেখেছি, এই 6টা শব্দের চল, ডুব, মা, কাঁদ, দুল এবং চল, এই 6টি অংশ, এই 6টি অংশ আমরা একটু বিবেচনা করে দেখলে আমরা দেখতে পাবো যে সেটা হচ্ছে কি, এগুলো হচ্ছে ক্রিয়াবোধক অংশ। এখানে ক্রিয়ার ভাব আছে, অর্থাৎ যে শব্দটা ভাঙলে আমরা ক্রিয়ার ভাব আছে এমনটা বুঝতে পারবো, হ্যাঁ, অথবা আমরা বুঝতে পারবো সেটা ধাতুমূল অথবা এটা হচ্ছে ক্রিয়ামূল, এরকম যদি বুঝতে পারি তাহলে সেই অংশটিকে আমরা বলি ক্রিয়া প্রকৃতি। আবারও বলি, যে অংশটা, যে শব্দটা ভাঙলে এর মূল অংশটা অর্থাৎ বামের অংশটা ডানে প্রত্যয়যুক্ত হয়, বামের অংশটা যদি সেটা ধাতুমূল হয়, সেটা যদি ক্রিয়ামূল হয় অথবা ক্রিয়াবোধক কোনো ভাব পাওয়া যায় এমন তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারো সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে আমরা বুঝলাম দুই প্রকারের প্রকৃতি, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। দুই প্রকারের প্রকৃতি আমরা বুঝলাম। এখন আমরা এই দুই প্রকারের প্রকৃতিকে কিভাবে প্রত্যয় তৈরি হয়, কিভাবে প্রত্যয় সেটা রূপান্তরিত হয়, সেই চিত্রটা আমরা একটু দেখব। আশা করি আমাদের সাথে তোমরা থাকবে, আমাদের এই অংশটা তোমরা একটু সময় দিয়ে বুঝে নিবে। তোমরা একটু দেখো, তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা বুঝলাম আমি একটু মুছে দিয়েছি, তোমরা সেটা আশা করি চোখে দেখেছো, কানে শুনেছো। তাহলে নাম প্রকৃতি বলছে কি, যে শব্দ ভাঙ্গার পরে নামবোধক শব্দ, নামবোধক শব্দ, নামবোধক শব্দ কি হয়তো বিশেষ হবে ভাঙ্গার পরে, অথবা বিশেষণ হবে, অথবা সর্বনাম হবে, অথবা প্রাতিপদিক হবে, যে কোনো একটা তুমি বুঝতে পারলে হলো। আর যেই শব্দটা ভাঙ্গার পরে ক্রিয়ার ভাব আসবে, ক্রিয়ামূল আসবে, ধাতুমূল, এই ভাবটা তোমার ভিতরে তৈরি হবে, তুমি বুঝতে পারবে, তাহলে নিশ্চিতভাবে সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এখন প্রত্যয়টা কিভাবে তৈরি হয়, এখান থেকে এই নাম প্রকৃতি যোগ প্রত্যয়, আমি সমীকরণটা লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও।
নাম প্রকৃতি যোগ প্রত্যয় সমান সমান তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় ক্রিয়া প্রকৃতি যোগ প্রত্যয় সমান কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়। আমি আবার বলছি, এই সমীকরণটা খুব সহজ। নাম প্রকৃতির পরে অর্থাৎ প্লাস দিয়ে আমরা এখানে যোগ চিহ্ন দিয়েছি, যখন কোনো প্রত্যয় যুক্ত হবে সেটা হবে তদ্ধিত প্রত্যয়, এবং ক্রিয়া প্রকৃতির সাথে যখন কোনো প্রত্যয় যুক্ত হবে সেটা হবে কৃত প্রত্যয়। একটু আগে আমরা যেমন ডুবন্ত শব্দটা আমরা বিশ্লেষণ করেছি, সেখানের ক্রিয়া প্রকৃতি হচ্ছে ডুব, অন্তটা হচ্ছে প্রত্যয়। তার মানে ডুবন্ত শব্দটা কৃত প্রত্যয় সাধিত শব্দ। এই কৃত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। আমি আবারও বলছি, কৃত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। আর এখানে হচ্ছে নাম প্রকৃতি, নাম প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে তদ্ধিত প্রত্যয় হয়। উদাহরণ হচ্ছে যে এমন আমিত্ব অথবা দরিদ্রতা, দরিদ্র যোগ তা, আমি যোগ তা, ভাঙলে এভাবে হয় আমি শব্দটা সর্বনাম, দরিদ্র শব্দটা বিশেষণ। তাহলে এই দুটো শব্দের আমরা ভাঙার পরে বামের যে অংশটা অর্থাৎ প্রকৃতির যে অংশটা পেয়েছি, যেহেতু সেটা নাম প্রকৃতি, ফলে অবধারিতভাবেই অনিবার্যভাবেই এই প্রকারের নাম হবে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা দুই প্রকারের প্রকৃতি থেকে দুই প্রকারের প্রত্যয় পেলাম। ক্রিয়া প্রকৃতির সাথে কৃত প্রত্যয়ের সম্পর্ক, নাম প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয়ের সম্পর্ক। এখন আমরা এই দুই জায়গা থেকে অভিন্নভাবে আমরা একটা প্রত্যয়ের একটা সংজ্ঞা তৈরি করতে পারি। হ্যাঁ, একেবারেই খুব সাধারণ সংজ্ঞা, যেটা তুমি বা তোমরা ইচ্ছে করলে নিজে নিজেই তৈরি করতে পারো। আমরা দেখেছি যে নাম প্রকৃতি যোগ প্রত্যয় অর্থাৎ নাম প্রকৃতির পরে প্রত্যয়, ক্রিয়া প্রকৃতি যোগ প্রত্যয় অর্থাৎ ক্রিয়া প্রকৃতির পরে প্রত্যয়। তার মানেটা হচ্ছে যে প্রত্যয় সংজ্ঞাটা যদি আমরা তৈরি করি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এখানে বইয়ের মধ্যে সেভাবে নাই, বইয়ের মধ্যে ওনারা অনেক বেশি আলংকারিকভাবে সাজিয়ে গুছিয়ে অত্যন্ত পরিচ্ছন্নভাবে সেখানে প্রকাশ করেছেন। আমরা একটু রসহ যদি আমরা একটু সেটা প্রকাশ করি, সেটা হবে যে আমরা যদি একটু দেখি তাহলে চিত্রটা দাঁড়াচ্ছে, তোমরা ভালো করে দেখো, আমি একটু সরে গিয়েছি, চিত্রটা একটু ভালো করে দেখো। মানে সংজ্ঞাটা তৈরি করলে এমন হবে যে নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির পরে, নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, ওই সকল বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে। আবারও বলছি, নাম প্রকৃতি অথবা ক্রিয়া প্রকৃতির পরে, অর্থাৎ প্রত্যয়টা সবসময় পরে যুক্ত হয়, নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির পরে যে সকল বর্ণ অথবা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে, অনেকেই আবার ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বলতে চান, ধ্বনি যেহেতু উচ্চারণের মধ্যে থাকেন, আমরা লিখিতভাবেই যেহেতু শব্দকে বিশ্লেষণ করছি, কারণ আমি বর্ণ বলছি। ধ্বনি থাকতে পারে কোনো কোনো বইয়ের মধ্যে ধ্বনি সমষ্টি বা ধ্বনি এই শব্দটা থাকতে পারে। তাহলে আমরা আমাদের মতো করে বলছি, বইয়ের সাজানো গোছানো ভাষায় নয়, তোমাদের বোঝার জন্য অত্যন্ত সহজ করে আমরা যে সংজ্ঞাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির পরে যে সকল ধ্বনি, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, ওই সকল বর্ণ বা বর্ণ সমষ্টিকেই প্রত্যয় বলে। তার মানে যোগের পরে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি দেখি, যে আমরা যেমন গরিষ্ঠ শব্দের মধ্যে ইষ্ঠ, রস্যি মূর্ধন্য ঠ, হ্যাঁ, এই দৃশ্যমান যে তিনটা ধ্বনি, এখানে অবশ্য একটা আছে, ইষ্ঠ এর মধ্যে চারটা ধ্বনি আছে, এই চারটা ধ্বনি এটা ধ্বনি সমষ্টি। আবার কোনো কোনো যেমন প্রাণী, প্রাণ যোগ দীর্ঘই, প্রাণ যোগ দীর্ঘই সমান প্রাণী। প্রাণ মানে শুধু প্রাণ, যান আমরা বলছি, হ্যাঁ, যান বা প্রাণ যেটা, আর প্রাণী মানে প্রাণ আছে যার, একটা সংজ্ঞা তৈরি হয়েছে, প্রাণ আছে যার, তাকে বলা হয় প্রাণী। হ্যাঁ, তাহলে জীব এইভাবে জীবিত, জীবিত মানে জীবন আছে যার, তাকে বলা হয় জীবিত। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যে কোনো কোনো ক্ষেত্রে শুধু একটা ধ্বনি বা একটা বর্ণ, কোনো কোনো ক্ষেত্রে একাধিক বর্ণ, যাকে আমরা বর্ণ সমষ্টি বলছি,
তাহলে এই যে পরে যুক্ত হচ্ছে সেগুলি আসলে প্রত্যয়। তার মানে এই কারণে আমরা সংজ্ঞার মধ্যে বলেছি, হ্যাঁ, নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির পরে যে সকল ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে ধ্বনি, এটাকে আমরা বর্ণ বলতে পারি, বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, ওই সকল বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে। তাহলে আমাদের আশা করি প্রত্যয় এবং প্রকৃতি সম্পর্কে আমাদের একটা মৌলিক ধারণা তৈরি হয়েছে, যেটাতে আমাদেরকে পরবর্তী পর্যায়গুলো বুঝতে সহায়তা করবে। আমি এখানের মধ্যে যা লিখেছি সেটা এখন মুছে দিয়ে আমি নতুন অংশের মধ্যে যাচ্ছি। এখন শব্দ ভাঙার প্রক্রিয়া। তোমরা যখন কোনো শব্দ পাবে, এগুলো ভাঙার জন্য কিছু সূত্র আছে আর কিছুটা অভ্যাসগত বিষয়ও আছে, কারণ ভাষা মাত্রই স্মৃতি নির্ভরতার একটা বিষয় আছে। হুমায়ুন আজাদের ভাষায় বলতে গেলে ভাষার ক্ষেত্রে যে কথাটা চূড়ান্তভাবে বলতে হয়, বানানের জন্য যে সংশ্লিষ্ট বানান থাকে মুখস্থ করে নেওয়া, তো এটাও একটা বিষয় আছে। আবার কিছু কলা কৌশল আছে, কিছু সূত্র আছে। সেই সূত্র এবং কলা কৌশল যদি তোমরা আয়ত্ত বা তোমাদের আয়ত্তাধীন হয়, তোমরা যদি আত্মীকরণ করতে পারো, তাহলে ব্যাকরণের এই জটিল পাঠটা তোমাদের জন্য অত্যন্ত সহজ এবং অত্যন্ত সাবলীল হয়ে যাবে আশা করি। এখন আমরা দেখবো যে শব্দটি কিভাবে ভাঙা যায়। শব্দ ভাঙার জন্য কিছু সূত্র আছে। একটা হচ্ছে গুণের সূত্র। গুণ, গড় সুগার মূর্ধন্য গুণ। এই গুণের সূত্র হচ্ছে যে কোন শব্দের শুরুতে যদি রস্বই অথবা দীর্ঘই থাকে এবং সেটা শব্দ গঠনের পর যদি এরকম এতে পরিণত হয়, তাই এটাকে আমরা ব্যাকরণবিদেরা বা আমরা সেটা গুণ বলি। আর রস্য অথবা আদিতে কোনো রস্য, আদিতে মানে আমরা একটু পরে সেটা বলবো কোন আদিতে, সেটা যদি ও হয় সেটাকে গুণ বলা হয়। আর রি বা রিকার থাকলে সেটা যদি অর এই ধ্বনিতে পরিণত হয়, সেটাকে আমরা বলি গুণ। আমরা একটু উদাহরণ দিয়ে বিষয়টা আমরা দেখাতে চেষ্টা করব কিভাবে হয়। রস্বই দীর্ঘই সমান এ, রস্য দীর্ঘ সমান ও, রি বা রিকার সমান আর। এখানে একটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে যে এখানে একটা উপধা বিষয় আছে। উপধা বিষয় হচ্ছে যখন আমরা প্রকৃতি বের করি, প্রকৃতি সাপোজ আমরা একটা শব্দ একটু আগে বের করলাম যে ডুব, ডুবন্ত থেকে ডুব অংশটা আমরা পেলাম, ডুব যোগ অন্ত। এই ডুবন্তের মধ্যে মূল অংশটা হচ্ছে ডুব। এই ডুবের মধ্যে এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এখানে ড আছে, তারপরে রস্যুকার বা রস্যু আছে, তারপরে ব আছে, তারপরে ব আছে, ডুব। তাহলে এই যে প্রকৃতির যে অংশ, প্রাতিপদিক অথবা ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতির শুরুর ব্যঞ্জনের সাথে, অর্থাৎ একেবারে শুরুতে যে স্বরবর্ণটা থাকে সেটাকে বলা হয় উপধা। সেটাকে বলা হয় উপধা। উপধা, উপধা হচ্ছে ক্রিয়া প্রকৃতি অথবা প্রাতিপদিকের শুরুতে যে স্বরবর্ণটি থাকে সে স্বরবর্ণের নাম হচ্ছে উপধা। এই উপদার গুণ হয় উপদার বৃদ্ধি হয়, উপদার গুণ উপদার বৃদ্ধি, এটাকে আমরা গুণ বৃদ্ধি বলে থাকি বা ব্যাকরণবিদেরা গুণ বৃদ্ধি এই নামে আখ্যায়িত করেছেন। তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। রস্বই দীর্ঘই এটা কিভাবে হয়। যেমন একটা শব্দ আছে চেনা, চেনা শব্দ, এটা খুব পরিচিত শব্দ, একেবারে সাধারণ। আমরা দৈনন্দিন জীবনের মধ্যে বাংলা ব্যাকরণের মধ্যে যদিও 2.5 লাখ 3 লাখের মতো শব্দ আছে, আমরা তো সব শব্দ ব্যবহার করি না। আমাদের মোটামুটি 2-3 হাজার শব্দের মধ্যে আমরা আমাদের জীবনের যত ধরনের অনুভব আছে, আমরা যারা সাধারণ, অসাধারণ অবশ্যই অনেক বেশি শব্দ প্রয়োগ করেন। আমরা যারা সাধারণ মানুষ, আমরা 2-3 হাজার বা সর্বোচ্চ 5,000 শব্দের মধ্যে আমরা নিজেদেরকে প্রকাশ করে ফেলি। এর বাইরে যাওয়া আসলে এই যে ব্যাকরণের বা একটা অভিধানের মধ্যে লাখ লাখ শব্দ আছে, সেগুলো আমরা খুব একটা ব্যবহার করি না। লিখতে গেলে যারা গবেষক, যারা কবি, যারা সাহিত্যিক, যারা প্রাবন্ধিক অথবা যারা লেখেন, তারা এই ধরনের শব্দের মধ্যে, তাও আসলে একটা বইয়ের মধ্যে ধরতে গেলে 40-50 মানে 20-30 হাজারের বা 30-40 হাজারের বেশি শব্দ পাওয়ার কথা না। অর্থাৎ এতগুলো শব্দ একসাথে কোনো মানুষের পক্ষে এক জীবনে ব্যবহার করা সম্ভব না। তাহলে এই 4 শব্দের খুব বেশি পরিচিত শব্দ আমাদের। এটাকে যদি আমরা ভাঙি, এটাকে মূল অংশটা বের করি, বের করলে এটার মূল অংশটা আমরা পাবো চিন। এটাকে আমরা পাবো চিন, হ্যাঁ, চিন যোগ আ।
চিন যোগ আ। তাইলে এখানের মধ্যে প্রথম শব্দের মধ্যে যেটা তৈরি হওয়া শব্দের মধ্যে আমরা পেয়েছি একটা একার, আর এখন ভাঙার পরে আমরা দেখলাম যে সেটা রস্বীকার হয়ে গেছে, চ রস্বীকার দন্ত ন চিন যোগ আ। অর্থাৎ এই রস্বইটা যেটা ক্রিয়ামূলের মধ্যে ছিল, প্রকৃতির মধ্যে ছিল, এটা 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 চেঞ্জ হয়ে এখন একারে পরিণত হয়েছে চেনা। শব্দটা হয়ে গেছে চেনা, তার মানে শব্দ গঠিত হয়ে গেছে। গঠিত হওয়ার সময় রস্বীকারটা বা রস্বীটা পরিবর্তিত হয়ে একারে পরিণত হয়েছে। আর একটা শব্দ আমরা দেখি ক্রেতা। ক্রেতা অত্যন্ত পরিচিত শব্দ। হ্যাঁ, তাহলে এই ক্রেতা শব্দের মধ্যে আমরা দেখেছি একটা ক্রেতা শুরুতে একার। এই শব্দটা আমরা যদি ভাঙি, এটা 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 হবে ক্রি, দীর্ঘ ইকার, ক্রিকেটের ক্রি রস্বীকার নয়, এটা ক্রি মানে টু বাই, কিং। এটার অর্থ আছে, এটা সংস্কৃত ধাতু অথবা ধাতু মূল, এই যেভাবে বলি না কেন, ক্রি যোগ তা, ক্রি। তাহলে এখানে দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ইকার আছে, আর শব্দটা যখন তৈরি হয়েছে তখন সেটা একারে পরিণত হয়েছে। অর্থাৎ এই যে রস্বীকার দীর্ঘ ইকার আমরা দুটো শব্দের মধ্যে দেখলাম, চিন এটা চে না হয়ে গেছে, ক্রি দীর্ঘ ইকার সেটা ক্রেতা হয়ে গেছে একার। অর্থাৎ এই যে রস্বী এবং দীর্ঘ পরিবর্তিত হয়ে একার হয়েছে, সেই জিনিসটা আমরা বুঝতে পারলাম। তারপরে দ্বিতীয়টা হচ্ছে ওকার হওয়া। ওকারটা কিভাবে হয়, যেমন আমরা একটু আগে একটা শব্দ লিখেছি দোলনা। দোলনা, দোলনা শব্দের শুরুটা হচ্ছে ওকার। হ্যাঁ, দ ওকার, ল ন আকার। এটাকে ভাঙলে এটা হবে দরসুকাল দুল। দুল যোগ না বা অনা, অনেকে বলে থাকে না প্রত্যয় বা অনাপ্রত্যয়, উভয়টাই শুদ্ধ, কোনোটাই ভুল নয়। তাহলে দুল যোগ না, দুল যোগ না, দরসুকার। আর এটা এটা হচ্ছে দলনা, দোলনা। হ্যাঁ, তাহলে এখানে যে রস্যকার ছিল, সেই রস্যকারটা যখন শব্দ তৈরি হয়েছে, যখন শব্দ নিষ্পন্ন হয়ে গেছে, প্রত্যয় সাধিত শব্দ, তখন সেটা অকারে পরিণত হয়েছে। অর্থাৎ এই রস্যকারটা, এই রস্যকারটা এখানে অকারে পরিণত হয়েছে। তার মানেটা হচ্ছে যে এই যে এটা গুণ হয়েছে শব্দের স্বরবর্ণটা, শুরুর স্বরবর্ণ, এটা একেবারে শুরুতেই স্বরবর্ণ, যেটাকে আমরা বলেছি যে উপধার। তাহলে এই শুরুর স্বরবর্ণটা আমরা দেখলাম যে এখানে পরিবর্তিত হয়ে গেছে। আরো এরকম পরিচিত শব্দ আছে, যেমন কাপড় ধোয়া বলি আমরা, ধোয়া, কাপড় ধোয়া বলি। হ্যাঁ, কাপড় ধোয়া, ধোয়ার মধ্যে এটা ভাঙলে ধু যোগ আ, ধু যোগ আ সমান ধোয়া। এখানে যে অন্তস্থ আছে একটা তৈরি হয়েছে, এটা ভাঙলে দেখা যাচ্ছে না, এটাকে শ্রুতি বলা হয়। ব্রিটিশ ধ্বনি বিজ্ঞানীরা একে গ্লাইড বলেছেন। গ্লাইড, গ্লাইড হচ্ছে আসলে এটা অর্ধ স্বরবর্ণ, অনেকে বলে থাকেন। এটা শব্দ ভাগ হয়ে গেলে আর থাকে না, যখন যুক্ত হয়ে যায় ধ্বনি তখন এরকম, এটাকে অশ্রুতি বলেছেন অনেকে, তখন সেটা চলে আসে। হ্যাঁ, যেমন ধোয়া, এরকম মা আমার অন্তস্থ তৈরি হয় মাঝখানের মধ্যে। তারপরে মে, মা যোগ এ মে, নে না যোগ এ নে, এই অন্তস্থটা তৈরি হচ্ছে। যাই হোক, তাহলে আমরা এটাও বুঝলাম সর্বশেষ রি বা রিকার, রি বা রিকারে এটা অরে পরিণত হয়। সরি, এখানে আর লিখেছি আমি, সেটা অর হবে, কানের মধ্যে শোনা যাবে। যেমন কর্তা, কর্তা শব্দটা আমরা খুবই পরিচিত শব্দ। হ্যাঁ, এটাকে যদি আমরা ভাঙি, এই উচ্চারণের মধ্যে আমরা যদি লিখি এই ক অর, ক অর তা, তার মানে এই যে এখানের মধ্যে যে রেফটা আছে, মানে অর, অর, এখানে এখানের মধ্যে একটা অ আছে, উপরে রেফ, এই অর, এই কর্তা। এই কর্তা যেখানে অর আছে, এই অরটা তার আসল জায়গার মধ্যে ফিরে আসবে, হয় রিকার হবে অথবা রি হবে, রিকার অথবা রি হবে। তাহলে এখানের মধ্যে রি হওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু একটা ব্যঞ্জন ধ্বনি আছে। ব্যঞ্জন ধ্বনির কারণে এখানের মধ্যে সেটা রিকার হবে। অর্থাৎ আমরা তাই এই শব্দকে, কর্তা শব্দটাকে আমরা যদি ভাঙি, তাহলে হবে ক্রি যোগ তা, ক্রি যোগ তা, অরের জায়গার মধ্যে অরটাকে আমরা রিকার করে নিলাম। অর্থাৎ শব্দটা তার অরিজিনাল রূপের মধ্যে ফিরে গেল। শব্দ যখন বিচ্ছিন্ন অবস্থার মধ্যে ছিল, প্রকৃতির অবস্থার মধ্যে ছিল, তখন নিচে একটা রিকার ছিল, আর যখন তা প্রত্যয়টা যুক্ত হয়েছে, ওই রিকারটা পরিবর্তিত হয়ে অর হয়েছে এবং শব্দ তৈরি হয়েছে কর্তা। এরকম অজস্র শব্দ আছে আমাদের ভিতরে, যেমন সর্তব্য, শ্রী,
যোগ তব্য, তাহলে শ্রী তব্য শব্দ তৈরি হচ্ছে শর্তব্য, তাহলে শ্রী অর মাঝখানের মধ্যে অর শব্দটা তৈরি হচ্ছে, সেখানের মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পেলাম। তারপরে খুব পরিচিত শব্দ ধর্ম, ধর্ম ধ অর্ম, ধ ধ অর্ম, তার মানে এখানের মধ্যে অর আছে, সেটাকে আমরা রিকারে পরিণত করবো ধৃ যোগ ম, ধৃ যোগ ম ধর্ম। কর্ম এই একই ধরনের, ক্রি যোগ ম কর্ম। অনুরূপভাবে আমরা ধৈর্য, ধৃ যোগ, এটা অবশ্য না, এটা ধীর, ধীর যোগ জ, এটা এই নিয়মের মধ্যে এই নিয়মের মধ্যে পড়ে না। তাহলে আমরা দেখলাম যে কর্তা, ধর্ম, কর্ম এই ধরনের শব্দ যেখানের মধ্যে অর, এটা কানে লাগবে, চোখেও দেখা যাবে, লিখলে চোখে দেখা যাবে, উচ্চারণের মধ্যে কানে লাগবে, পরিষ্কার বোঝা যাবে এখানে একটা অর আছে। এই অরটাই হচ্ছে রিকার বা রি এর পরিবর্তিত রূপ। আমরা দেখি আর্য একটা শব্দ আছে, আর্য বিখ্যাত একটা জনগোষ্ঠী, এটা জনগোষ্ঠীর নাম আর্য, এরিয়ান, এরিয়ান বলে ইংলিশের মধ্যে। এরিয়ান আমরা জানি ইতিহাস, হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনের মধ্যে এই এরিয়ান ধারণার কিছুটা প্রভাব আছে। কারণ হিটলার মনে করতো যে জানবো আমরা ব্লু ব্লাড, ব্লু ব্লাড মানে অর্থাৎ আর্যরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, অর্থাৎ তারা এই পৃথিবীর শাসন করবে, অন্যরা নয়। এই সেই ধারণা থেকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেকগুলো কারণের মধ্যে হয়তো এরকম একটা কারণ ছিল। তাহলে আর্য শব্দটাকে আমরা ভাঙলে এখানের মধ্যে রি শব্দটা ডাইরেক্ট পাবো, রি যোগ অন্তস্থ যোগ, ব্যাকরণ উল্টালে অথবা অভিধান উল্টালে এই শব্দটা এভাবে পাওয়া যাবে, রি যোগ জ। রি মানে গমন করা, টু গো, গমন কর, আর যে গমন করে তাকে বলা হয় আর্য। এই আর্য শব্দের অর্থ অনেকে অবশ্য মানুষ বলছেন, আসলে গমনকারী এখানে মূল অর্থ হচ্ছে গমন করা। আর গমন করে কে, যার ভিতরে একটা পিপাসা আছে, জ্ঞানের পিপাসা, ধনার্জনের পিপাসা, সৌন্দর্য সম্ভোগের পিপাসা, এই ধরনের এই পিপাসা যাদের আছে সে মানুষগুলো আসলে গমন করে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য অথবা সৌন্দর্য সম্ভোগের জন্য, নানান কারণে। যাই হোক, তাহলে আমরা এতক্ষণ ধরে যে আমরা একটা জিনিস বুঝলাম যে গুণ কিভাবে তৈরি হয় এবং ভাঙলে সেটা কিভাবে আমরা শব্দ ধরতে পারবো। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বৃদ্ধি। বৃদ্ধি আমরা গুণের মধ্যে পড়েছি, রস্বই দীর্ঘই পরিবর্তিত হয়ে এ হয়, রস্বৌ দীর্ঘ পরিবর্তিত হয়ে ও হয়, রি বা রিকার পরিবর্তিত হয়ে অর হয়। এখন আমরা বৃদ্ধি সূত্রটা লিখব। বৃদ্ধিতে অবশ্য অন্যরকম, এটা অ থাকলে পরিবর্তিত হয়ে আ হবে। আমি এখানে অনেকগুলো কথা লিখছি না, পরিবর্তিত হয়ে এই শব্দটা লিখছি না, সমান দিয়ে লিখে ফেলছি। কারণ তোমাদের এমবি একটা বিষয় আছে, তোমরা যেহেতু এটা টাকা খরচ করে দেখবে, সে কারণে একটু সংক্ষিপ্ত করছি লেখাটা। তারপরে রস্বই দীর্ঘই এ, এই তিনটা ধ্বনি থাকলে সেটা হয়ে যাবে ওই। তারপরে হবে রস্য দীর্ঘ উ ও, এগুলো থাকলে হবে ও। রি অথবা রিকার থাকলে সেটা হবে আর। আমরা গুণের মধ্যে পেয়েছি অর, আর বৃদ্ধির মধ্যে আর। এই জিনিসটা জানা ভীষণ জরুরি, এবং এটা জানলে তোমরা নিজেরাই অত্যন্ত সহজভাবে শব্দ ভাঙতে পারবে। শব্দ ভাঙতে এই সূত্র বা এই কৌশল তোমাদেরকে সহযোগিতা করবে। আমরা প্রথমেই বলেছি অ থাকলে আ হয়, অর্থাৎ আদিস্বর যেটা উপধা বলেছি বা আদি স্বরবর্ণ, প্রথম স্বরবর্ণটা চেঞ্জ হবে। উদাহরণ নাও, মানব। মানব শব্দটার মূল অংশ হচ্ছে, তোমরা জানো, অভ্যাসক্রমে জানো যে মনু যোগ স্ন প্রত্যয় অথবা অ, অনেকে অ, সেটা অ এবং স্ন, এটা সেই ব্যাখ্যাটা আমি পড়ে যাব। আমি আপাতত এই দূর আসি যে মানব শব্দের মূল অংশ হচ্ছে মনু। মানবের মধ্যে এইখানের মধ্যে আমরা দেখলাম যে ম যোগ আ, অর্থাৎ মর সাথে আ যুক্ত আছে। আর মনু অংশের মধ্যে গেলে ম যোগ অ, তাহলে এই অটা পরিবর্তিত হয়ে আতে পরিণত হয়েছে, চেঞ্জ হয়েছে, অর্থাৎ বেড়েছে স্বরবর্ণের। এখন অবশ্যই আমরা পানিনি নামক একজন ব্যাকরণ আছে, তখনকার যুগে বা এই স্বরধ্বনি যে উচ্চারণের মধ্যে যে হ্রস্বতা এবং দীর্ঘতা ছিল, কালক্রমে মানুষের অভ্যাসের কারণে অথবা ভাষার পরিবর্তনের কারণে সে হ্রস্বতা দীর্ঘতা আসলে ওইভাবে নেই। এই কারণে আমরা হ্রস্বই বলি, দীর্ঘই বলি, আসলে দীর্ঘই কোনো উচ্চারণ বাংলা ভাষার মধ্যে নাই, একেবারেই নেই। আমরা বানানের মধ্যে আছে, উচ্চারণের মধ্যে নাই।
অনুরূপভাবে হ্রস্ব এবং দীর্ঘ এই দুটো ধ্বনির ক্ষেত্রেও আমরা দেখেছি যে মৌলিক স্বরবর্ণের মধ্যে শুধুমাত্র হ্রস্বও আছে, কারণ দীর্ঘ বানানের মধ্যে থাকলেও উচ্চারণের মধ্যে দীর্ঘ এই দীর্ঘতা হারিয়েছে। এটা ভাষার পরিবর্তন, ভাষা নির্মিত হয়েছে, ভাষার অভ্যাসের বলে, এটা ভাষার একটা ধর্ম, এভাবে সেই আপনা আপনি পরিবর্তন হয়ে যায়। অবশ্যই আপনা আপনি মানে মানুষের মুখে মুখেও সেটা মানুষই করে থাকে, কিন্তু সেটা একটা নেচারের অংশ। প্রকৃতি যেন মানুষকে ভাষার এই বিষয়গুলো কেন জানি একেবারে শতপ্রণোদিত হয়ে এভাবে পরিবর্তিত হয়ে যায়, সেখানে মানুষের কিছু করার থাকে না। কালক্রমে কিন্তু শব্দের গঠনের যেমন পরিবর্তন হয়েছে, শব্দের রূপের পরিবর্তন হয়েছে, ধ্বনির পরিবর্তন হয়েছে, সর্বোপরি বাক্যেরও পরিবর্তন হয়েছে, ভাষা ব্যবহারের মধ্যে মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে, অনেক কিছুই। সেটা পরিবর্তন হচ্ছে আসলে এই জগতের অংশ। পরিবর্তন ছাড়া কোনো কিছুই স্থির যেটা, সেটা কোনো প্রাণ নেই। প্রবহমান নদীকে যেমন বাদ দিলে সেটা মরে যায়, ভাষাও যেহেতু প্রবহমান নদীর মতো, ফলে এই নদী যেভাবে পরিবর্তিত হয় তার গতি পরিবর্তিত হয়। আমরা প্রাচীন গ্রিসের এক দার্শনিককে বলতে শুনেছি যে আই কান্ট বাথ ইন এ রিভার টুয়াইস, আই কান্ট বাথ ইন এ রিভার টুয়াইস, অর্থাৎ আমি একটা নদীর মধ্যে দুবার গোসল করতে পারি নাই। নদী তো একই, তার মানে দুবার গোসল করতে পারি নাই, মানে নদীর মধ্যে পানির প্রবহমানতার কারণে যে পানির মধ্যে তিনি গোসল করেছেন পরক্ষণে সেই পানি তো সেই জায়গার মধ্যে নেই, তার মানে এটা পরিবর্তনের ভিতর দিয়ে এই নদীটা যাচ্ছে। ভাষাও ঠিক সেরকম। তাহলে আমরা দেখেছি মানব শব্দের মধ্যে মনু হয়েছে, মনুটা আটা অ হয়ে গেছে। এই জিনিসটা আমরা একটা দারিদ্র শব্দ আছে আমাদের, দোয়াকার রসইকার দয় রফলা জফলা, দারিদ্র। তাহলে এই দারিদ্র শব্দের মূল অংশ হচ্ছে দরিদ্র, দ প্লাস অ, আর দারিদ্র বললে দ প্লাস আ। অনুরূপভাবে যাদব, যাদবের মূল অংশ হচ্ছে যদু, যদু বংশের মানুষকে বলা হয় যাদব, যদু। তাহলে যদু বললে অন্তস্থ জ অ রস্যকার যদু, আর যাদব বললে অন্তস্থ জ আকার দ ব। মাধব, মাধব এটার মূল অংশ হচ্ছে মধু, মধু। তাহলে মাধব, মধু ম যোগ অ, আর মাধবের মধ্যে ম যোগ আ, আদিশ্বর বৃদ্ধি হয়েছে। এইভাবে আমরা প্রচুর পরিমাণ শব্দ আছে। তাহলে মাধব, যাদব, মানব। দানব শব্দটাও দনু, দনুর বংশধর দানব, মনুর বংশধর মানব, যদুর বংশধর যাদব, কুরুর বংশধর কৌরব। এরকম কোনো একজন ব্যক্তির নাম থেকে কিন্তু এই বংশ পরম্পরা তৈরি হয়েছে এবং এই বংশগুলো সে নামে পরিচিত হচ্ছে। যাই হোক, আমরা মনুর বংশ, এই মনুর বংশ হিসেবে আমরা মানব হিসেবে এই জগতের মধ্যে পরিচিত আছি। তাহলে এই মানব শব্দের মধ্যে যে আদিশ্বরের যে বৃদ্ধি হয়েছে সেই জিনিসটা আমরা বুঝতে পারলাম। তারপর আমরা গেলাম রস্বই দীর্ঘে ওই, এটাও আমরা একটু পরোক্ষরে নিতে চাই। আমরা দেখবো যে উদাহরণের সাহায্যে কিভাবে সেটা বৃদ্ধি হয়। আমরা একটা শব্দ লিখেছিলাম আগে, শব্দটা ছিল দৈনিক। শব্দটা ছিল দৈনিক। দৈনিক আমাদের খুবই একটা পরিচিত শব্দ, দৈনিক। দৈনিকের মূল অংশ হচ্ছে দিন, এর সাথে যুক্ত হয়েছে একটা প্রত্যয়, সেটা হচ্ছে ইক। দিন যোগ ইক সমান দৈনিক, দিন যোগ ইক। তাহলে দৈনিকের মধ্যে আমরা দেখেছি সেটা এখানের মধ্যে একটা ঐকার আছে, আর ঐকারটা যখন শব্দটা আমরা ভাঙলাম, যখন আমরা সেটার প্রকৃতি বের করলাম, আমরা দেখলাম যে রস্বীকার হয়ে গেছে। তার মানে রস্বই দীর্ঘ এ, রস্ব ই দীর্ঘ ই এ, এগুলো থাকলে ওইতে পরিণত হয়। আমরা এখানের মধ্যে এই শব্দের মধ্যে সেই বিষয়টা দেখলাম। আরেকটা শব্দ তোমরা বিজ্ঞানের ছাত্ররা বেশি প্রয়োগ করো শব্দটা, যেমন তোমরা লেখো যে রৈখিক, রৈখিক শব্দ, রৈখিক। রৈখিক এই শব্দকে আমরা যদি ভাঙি, এটার মূল অংশ হচ্ছে, তার মানে প্রকৃতি হচ্ছে রেখা, প্রকৃতি অংশ হচ্ছে রেখা যোগ ইক। রেখা বললে একার, রেখা বললে রৈখিকের মধ্যে ঐকার, রেখা বললে একার, তার মানে এই একারটা চেঞ্জ হয়ে ঐকারে পরিণত হয়েছে। অনুরূপভাবে লৈখিক শব্দের লৈখিক রূপ, শব্দের মৌখিক রূপ, শব্দের লৈখিক রূপ। এই যে তাহলে লৈখিক শব্দের মধ্যে লেখা, লেখা যোগ ইক সমান লৈখিক। হ্যাঁ, এভাবে আমরা দেখছি যে শব্দ এই শুরুতে যদি, অর্থাৎ প্রকৃতির অংশে যদি এরকম এ, হ্যাঁ, রস্বই দীর্ঘে এ থাকে, তাহলে সেটা পরিবর্তিত ঐকারে পরিণত হয়ে যাচ্ছে। ঐকারে পরিণত হলে তার মানে সেটা শব্দের
হ্যাঁ, রস্ব স্বরে অর্থাৎ স্বরের বৃদ্ধি হয়েছে, যাকে আমরা বৃদ্ধি বলে ব্যাকরণবিদরা বা আমরা সেই এটাকে আমরা আখ্যায়িত করেছি। তারপর 3 নাম্বার আমরা দেখলাম যে রস্ব উ, দীর্ঘ উ এবং ও, এই 3টি ধ্বনির ক্ষেত্রে আমরা দেখলাম সেটা ও এ পরিণত হয়েছে। ও ও তাই আমরা একটা উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা একটু বুঝতে চেষ্টা করি। আমরা যে মৌন 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 একটা বিখ্যাত শব্দ, পরিচিত শব্দ, আমরা গানের মধ্যে দেখেছি যে হ্যাঁ, বিমূর্ত এই রাত্রি আমার, হ্যাঁ, মৌনতা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তাহলে এইখানে মৌন শব্দের মূল অংশ হচ্ছে মুনি। মূল অংশ হচ্ছে মুনি, মরস্যকার দন্তন রস্যইকার মুনি। মুনির কাজ হচ্ছে তাহলে, অর্থাৎ এই শব্দ ভাঙ্গার মাধ্যমে আমরা আসলে অনেকগুলো ব্যাপার স্যাপার পেয়ে যাই। আমরা এই শব্দে ভাঙ্গারের ভিতর দিয়ে আমরা যখন শব্দের অরিজিনাল অংশের মধ্যে যাই, তো তখন অনেক সামাজিক ইতিহাস পাই, অনেক রাজনৈতিক ইতিহাস পাই, অর্থনৈতিক ইতিহাস পাই, সংস্কৃতির নানান ধরনের আমরা বর্ণ গন্ধ এগুলো আমরা বুঝতে পারি, ধরতে পারি। একটা জাতি আগে কেমন ছিল, তার আচার ব্যবহার কেমন ছিল, তার ধর্ম কেমন ছিল, তার কৃষ্টি কালচার এগুলি কেমন ছিল। শব্দ যখন ছোট ছোট হয়ে যায়, সে অংশের মধ্যে কিন্তু আমরা তখন বুঝতে পারি। তাহলে মুনির কাজ হচ্ছে কি মৌনতা। মুনি যদি চতুর্ভঙ্গির হয়, চটপটে হয়, অত্যন্ত বেশি বাচালতা প্রকাশ করে, তাহলে সেই মুনিকে কেউ মুনি বলে মানবে না। মুনির প্রথম কাজ হচ্ছে তিনি হবেন মৌন, অর্থাৎ তিনি ধ্যানমগ্ন থাকেন। তিনি ঈশ্বরের অথবা আল্লাহর সাধনা, আল্লাহকে পাওয়ার জন্য, অথবা তার মনের মানুষকে পাওয়ার জন্য, অথবা তার অভিপ্সাকে লাভ করার জন্য তিনি সবসময় মৌনতা এবং ধ্যানই হচ্ছে তার সবচেয়ে বড় কাজ। তাই এই মৌন শব্দটার মধ্যে আমরা এই মুনি শব্দের এই অংশ বের করার মাধ্যমে আমরা এই ইতিহাসটুকু বা এই বিষয়টুকু আমরা জেনে নিলাম। তাই এই শব্দ শুধু ছোট করা নয়, এই ছোটোর ভিতরে নানান ধরনের আদৃত ইতিহাস আমরা এখান থেকে খুঁজে পাই, আমরা বের করতে পারি। তাই এখানের মধ্যে ওকারটা, তাহলে আমরা দেখেছি যে মুনির মধ্যে মরস্যকার মুনি, হ্যাঁ, মুনি, তাহলে এখানের মধ্যে মৌন, হ্যাঁ, তাহলে এই যে ওকারটা এখানের মধ্যে রস্যকার হয়ে গেল, হ্যাঁ, মুনির মৌনতা, তাহলে মুনি মরস্যকার, এটা হচ্ছে মৌন। অনুরূপভাবে গৌণ, গুণ রস্যকার, গৌণের মধ্যে ওকার পরিণত হয়েছে। অনুরূপভাবে ঔপন্যাসিক, অত্যন্ত পরিচিত শব্দ। ঔপন্যাসিক, তোমরা উপন্যাস পড়তে গেলেই একজন উপন্যাসিকের যে তার একটা বিশেষণ, তার যে একটা সত্তাগত যে পরিচয়, সেটা আমরা একটা শব্দের মধ্যে প্রকাশ করি, সেটা হচ্ছে ঔপন্যাসিক। যিনি উপন্যাস লেখেন তাকে বলা হয় ঔপন্যাসিক। তাহলে উপন্যাস রস্য দিয়ে আমরা প্রকাশ করি, আর ঔপন্যাসিক যখন হচ্ছে সেটা এই ধ্বনিতে রূপান্তরিত হয়ে গেছে, অর্থাৎ রস্য ছিল, সেটা এখন ওকারে পরিণত হয়েছে। অনুরূপভাবে উদার একটা শব্দ আছে, এটা থেকে তৈরি হয় ঔদার্য। ঔদার্য মানে উদারতা এবং ঔদার্য একই ধরনের শব্দ, বিশেষ্য শব্দ অথবা নাউন শব্দ। তাহলে উদার যোগ অন্তস্থ জ, যে যখন প্রকৃতি অংশের মধ্যে রস্য ছিল, ঔদার্য যখন শব্দ নিষ্পন্ন হয়েছে, শব্দ যখন তৈরি হয়েছে, শব্দটা তখন ঔদার্য এই রূপটা ধারণ করছে। তারপর আমরা দেখেছি রি যোগ আর এর মধ্যে আমরা দেখেছি কার্যের মধ্যে ক্রি যোগ অন্তস্থ যোগ। ক্রি যোগ আমি একটু লিখে দেখাই, একটু ক্রি যোগ অন্তস্থ যোগ। তাহলে এই শব্দটা আমরা লিখেছি কি কার্য। তাহলে এখানের মধ্যে এই যে এবং র, আর এই আটটা চেঞ্জ হয়ে এখানের মধ্যে আমরা দেখলাম সেটা রিকারে পরিণত করলাম, ব্যঞ্জন বর্ণ আছে বলে সেটাকে আমরা ক এর নিচে লাগালাম ক্রি যোগ অন্তস্থ জ সমান কার্য। অর্থাৎ এখানের মধ্যে রিকারটা হচ্ছে আরে পরিণত হয়েছে। অনুরূপভাবে বিয়ে কারের মধ্যে আমরা একটা খুব পরিচিত শব্দ দেখি, আগামী এত তারিখে ইত্যাদি আমার ভাইয়ের অথবা আমার বিয়ের দিন ধার্য করা হয়েছে। তাহলে ধার্য শব্দের মধ্যে এরকম ধার্য এই শব্দের মধ্যেও এরকম কি আছে যে ধৃ যোগ জ, এখানে রিকারটা আর হয়েছে। আরেকটা শব্দ ইদানিং ফেসবুকের কল্যাণে অনেকের কাছে আমরা এই শব্দটা দেখছি, অবশ্যই সেটা দীর্ঘদিনের শব্দ কিন্তু ব্যবহার কম ছিল, মানে আন্তরিক, এই শব্দটা প্রকাশ করার সময়
হার্দ সম্পর্ক বা হার্দ মানে হার্টি, হ্যাঁ, হার্টি অর্থাৎ আন্তরিক অভিনন্দন, হ্যাঁ, আন্তরিক অভিনন্দন, এরকম হার্দ অভিনন্দন। এই হার্দ শব্দটাকে আমরা যদি ভাঙি, এখানে আর আছে হার, হ আর দ, হ্যাঁ, তাহলে রি এর নিচে রিকার রি যোগ রিত যোগ অন্তস্থ জ, রিত মানে হৃদয়ের সাথে সম্পর্কিত, হ্যাঁ, রিত মানে হচ্ছে হৃদয়, আর হাদ্য মানে হৃদয়ের সাথে সম্পর্কিত, এরকম হাদ্য শব্দ, রিত শব্দটা নাউন, আর হাদ্য শব্দটা হচ্ছে হাদ্য অভিবাদন, হ্যাঁ, এটা একটা বিশেষণ শব্দ তৈরি হয়েছে রিত থেকে হাদ্য। তাহলে আমরা এটা বৃদ্ধির সূত্রগুলো দেখলাম। এখানে আমরা দেখলাম যে অ থাকলে আ হয়েছে, সেটার উদাহরণ দেখেছি আমরা। রস্বই দীর্ঘ এ থাকলে ওই হয়, সেটার উদাহরণ আমরা দেখলাম। রস্ব দীর্ঘ ও হলে ও হয়, সেটার উদাহরণ আমরা দেখলাম। এবং রি বা রিকার থাকলে আর হয়, সেই উদাহরণটা আমরা দেখলাম। তাহলে এই যে বিষয়গুলো, শব্দের যে পরিবর্তন সূচিত হচ্ছে, এই সূচনার কারণ যে কিছু সূত্রের কারণে বা কিছু নিয়মের কারণে হচ্ছে, সেটা আমরা এই উদাহরণ বিশ্লেষণের মাধ্যমে, এই সূত্রাবলী বিশ্লেষণের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারলাম। এবং এটা বুঝলে তোমাদের হবে কি, তোমাদের প্রত্যয় অনেকটা সহজ হয়ে যাবে। এবং যে কোনো শব্দ, একটা কথা আছে যে শব্দই হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্মকে উপলব্ধি করতে হলে শব্দের কোনো বিকল্প নেই। শব্দের মাধ্যমে আমরা নিজের মাকে ডাকি, মাকে মা বলে ডাকি, বাবাকে বাবা বলে ডাকি, প্রিয়তম স্ত্রীকে স্ত্রী বলে ডাকছি, ছেলেকে ছেলে বলে ডাকছি। এই শব্দগুলো না হলে আমাদের যে ভিতরের অনুভব, আল্লাহকে আল্লাহ বলে ডাকছি, ঈশ্বরকে ঈশ্বর বা গড বলে ডাকছি, কত বিচিত্র ভঙ্গিতে ডাকছি, এই শব্দগুলো না হলে আমাদের এই অনুভব, এই প্রকাশ কোনোদিনই সম্ভব হতো না। তার এই কারণে বলা হয় শব্দই ব্রহ্ম, শব্দই হচ্ছে আসলে ঈশ্বর। এই শব্দের পাওয়ার অনেক বেশি, মানে এটা পারমাণবিক অস্ত্র দিয়েছে হাজার গুণ বেশি এই শব্দের, হ্যাঁ, আনন্দ শক্তি। অতএব এই শব্দ গঠনের এই উপায়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। এবং পৃথিবীর সব ভাষার মধ্যে এরকম নিয়ম আছে। এই নিয়মগুলো না জানলে আসলে ভাষার মানুষ হয়ে সেটা অকৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কারণ মানুষের সবচেয়ে বড় প্রকাশ হয় ভাষা দিয়ে। যার ভাষা নেই, যেমন বাবা মানুষের, তার কোনো বিকাশও নাই। সে যেমন ভাবে জন্মগ্রহণ করছে, তেমনি ভাবে সে এই পৃথিবী থেকে চলে যায়, কারণ তার মুখের মধ্যে ভাষা নাই। যার মুখের মধ্যে ভাষা নাই, তার বিকাশ নাই, সে স্থবির, শারীরিকভাবে বড় হয় বটে, কিন্তু তার মানুষ বা মনের ভিতরে যে ক্রিয়া প্রতিক্রিয়া বা মনের ভিতরে যে অনুভব, যে কষ্ট, দুঃখ, আনন্দ, বেদনা, সেটা বোঝার কোনো সুযোগ ঈশ্বর তাকে দেয় নাই, আল্লাহ তাকে দেয় নাই। তাহলে একটা মুখের ভাষা কি পরিমাণ গুরুত্বপূর্ণ, কি পরিমাণ শক্তিমান। আমরা আমরা বুদ্ধদেব বসুকে একটা প্রবন্ধের মধ্যে বলতে শুনেছি, যে বলে যে আমি দুইজন সত্তাকে ধন্যবাদ দিই। প্রথমত ঈশ্বর, এই কারণে যে তিনি আমাকে একটা চমৎকার ভাষা দিয়েছেন। দ্বিতীয়জন হচ্ছে দর্জি, এই কারণে যে তিনি আমার লজ্জা ঢেকে দিয়েছেন। তাহলে এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আসে। এখন আমরা কিছু প্র্যাকটিস করব, প্র্যাকটিসের মধ্যে একটা শব্দকে ভাঙার। এর আগে আমরা কিছু দেখবো যে আমরা দেখেছি যে দুই প্রকারের প্রত্যয় পেয়েছি আমরা। কৃত প্রত্যয় বোঝার জন্য ক্রিয়া প্রকৃতি, এইটা বুঝতে পারলেই কৃত প্রত্যয় বোঝা হয়ে যাবে। তারপরে তদ্ধিত প্রত্যয়, এটা নাম প্রকৃতি বুঝলে তদ্ধিত প্রত্যয় সেটা বোঝা হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখি, একটু প্র্যাকটিস করবো যে কিভাবে সেটা হয়। আমরা আগেই দেখলাম যে আদিস্বর বৃদ্ধি, কয়েকটা প্রত্যয় যুক্ত হলে সংস্কৃত ভাষার মধ্যে আদিস্বরের বৃদ্ধি হয়। একটা হচ্ছে স্নো। আচ্ছা, এর আগে একটা বিষয় আমরা দেখবো যে এটা দেখবে তোমাদের বইয়ের মধ্যে আছে কিছু প্রত্যয় আছে, যেটা অরিজিনালি আমরা যখন প্রত্যয়ের মধ্যে দেখছি, কিন্তু শব্দের মধ্যে যুক্ত হলে সেটা আমরা